অন্ধকারের চাদরে ঢেকে আছে পুরো রঘুনাথপুর গ্রাম। কোথাও কোনো সারা শব্দ নেই। প্রকৃতি যেন নিশ্চুপ হয়ে আগামী দিনের অপেক্ষায় বসে আছে। এই গভীর রাতে গ্রামের শেষ প্রান্তে যে ঘন জঙ্গলটা রয়েছে, সেখানে একজন মানুষের অস্তিত্ব চোখে পড়ে। লোকটা খুব দ্রুত পায়ে হাতে একটা ব্যাগ নিয়ে হেঁটে চলেছে। না বলা ভালো, প্রায় দৌড়ে চলেছে। লোকটা কোনো উন্মাদ বা বদ্ধ পাগল নয়, এমনকি কোনো মদ্য মাতালও নয়। ইনি হলেন এই গ্রামেরই ডাক্তার শ্যামল বদ্যি। সে হাঁটতে হাঁটতে ফিস ফিস করে বলছে, অনেক রাত হয়ে গেল। ভগবান, এত রাতে রোগী দেখতে পাশের গ্রামে যাওয়াটা আমার মোটেও ঠিক কাজ হয়নি। ইতুলি আমায় পই পই করে বারণ করেছিল, কিন্তু এখন আর কি বা করা যাবে। তবে গ্রামে এখন যা যা ঘটে চলেছে, সেইটাই যে আমায় বারবার ভাবিয়ে তুলেছে। না থাক, এখন এসব ভাবা যাবে না। এবার শ্যামল বাবু আরও একটু জোরে পা চালাতে শুরু করেন। আসলে গ্রামে ইদানিং এক ভয়ানক ঘটনা ঘটছে। একের পর এক বাচ্চা ছেলে মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। কেউ জানে না তারা এখন কোথায়। অনেক কাঠঘর পুড়িয়েও কোনো হদিশ পাওয়া যায়নি তাদের। গ্রামবাসীরা এটা ছেলে ধরার কাজ ভাবলেও শ্যামলবাবুর মন এই বাহানায় সায় দেয়নি। তিনি ভাবেন এ নিশ্চয়ই কোনো এক অলৌকিক ঘটনা। ঘন জঙ্গল এখন প্রায় পাতলা হয়ে গেছে। সোজা তাকালেই দেখা যায় একটা বাড়ি। এদিক পানে শ্যামলবাবু কোনোদিন তেমন আসেন, এমনকি যাওয়ার সময়ও অন্য রাস্তা ধরে উনি গিয়েছিলেন। নিহাত তাড়াতাড়ি হবে বলে এই রাস্তা দিয়ে তার এখন আসা। সুতরাং সামনের এই দোতলা বাড়িটা যে কার, তা ওনার ঠিক জানা নেই। এখন অবশ্য জেনেও কাজ নেই। ওনার পেটে ভীষণ খিদে লেগেছে, তাই উনি বাকি সব কিছু ভুলে এগিয়ে চলেছেন বাড়ির পথে। বাড়ি গিয়ে গরম গরম ভাত খেতে পেলে পেটটা পৌঁছয় জুড়োবে। কিছুটা হেঁটে বাড়িটার কাছে আসতেই শ্যামলবাবু থমকে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কোথা থেকে ওনার কানে ভেসে আসছে। উনি একটু মাথায় এপার ওপার করে ঘুরিয়ে দেখলেন, তারপর আবার হাঁটতে শুরু করলেন। খানিকটা পথ এগোনোর পর হঠাৎ ওনার কানে আবার সেই একই শব্দ আসে। এবার শ্যামলবাবুর হাতের টর্চটা জেলে উনি জঙ্গলের এপার ওপার ভালো করে দেখলেন। তবে এবার উনি বুঝলেন শব্দটার রেশ ধীরে ধীরে আরো যেন ঘন হয়ে উঠছে। শ্যামলবাবু টর্চের আলোটা বাঁ দিক ডান দিক করতে করতে সামনের পথের দিকে এগিয়ে গেলেন। শব্দটা বড্ড অদ্ভুত ধরনের। কটা ভাঙা বড় টিনকে সরালে যে ধাতব শব্দ হয়, ঠিক তেমন। বড় কৌতূহল হলো ওনার। ব্যাপারটা কি দেখা দরকার ভেবে উনি এগোতে লাগলেন। এগোতে এগোতে বাড়িটার সামনে দাঁড়িয়ে উনি বুঝলেন শব্দটার উৎসস্থল বাড়িটার ঠিক পেছনের দিকে। দোতলা বাড়িটা বেশ সুন্দর দেখতে। বাড়ির রংটাও নতুন করানো বলে মনে হলো শ্যামলবাবুর। কিন্তু এই নির্জন প্রান্তে কেই বা এমন বাড়ি করবে? অবশ্য রঘুনাথপুর গ্রাম ছোটখাটো নয়। তারপরে শ্যামল বদ্যি নিজের কাজে সর্বক্ষণ ব্যস্ত। আশেপাশে কোথায় নতুন কি হয়েছে তার খবর উনি রাখেন না। শ্যামলবাবু হাতে টর্চটা জ্বালিয়ে নিয়ে বাড়িটার পিছন দিকে গিয়ে দাঁড়ান। তবে বাড়িটার পিছনে গিয়ে উনি দেখলেন এই দিকটায় আবার জঙ্গল শুরু হয়েছে। কিন্তু তার সাথে এখানে আরেকটা অদ্ভুত জিনিস রয়েছে। একটা বেশ পুরনো
শ্যাওলা ধরা কুঁয়ো। কুঁয়োটা আরো একটু ভালো করে দেখার জন্য উনি এগিয়ে গেলেন সেটার সামনে। তারপর লক্ষ্য করে দেখলেন, হ্যাঁ, একদমই তাই। শ্যামল বৌদির চোখের সামনে একটা মস্ত গভীর কুঁয়ো, তবে কুঁয়োটার উপরে চাপা দেওয়া একটা ভাঙা টিনের অংশ, যার ফাটা দিয়ে কুঁয়োর গভীরত্ব দেখা যায়। কিন্তু অদ্ভুত বিষয়, কুঁয়োটার উপরে চাপা দেওয়া ভাঙা টিনের অংশটা এই মুহূর্তে অদ্ভুতভাবে নড়াচড়া করছে। শ্যামলবাবু বুঝলেন, কিছুক্ষণ আগে উনি এটারই শব্দ শুনেছিলেন হয়তো। তবে তৎক্ষণাৎ ওনার মনে আরো একটা প্রশ্ন জাগে, আশেপাশে তো কোনো হাওয়া নেই, তবে এই ভারী টিনটা এমনভাবে নড়ছে কেন? উনি কুয়োর আশেপাশে আরো ভালো করে দেখলেন। যদি কোনো প্রাণী এই কাজটি করে থাকে, তবে ওনার নজরে কোনো প্রাণীর অস্তিত্ব মিলল না। তাহলে কে রয়েছে ওই কুয়োর তলায়? কেই বা এমন শব্দ করছে? শ্যামলবাবুর হঠাৎ একটা অজানা ভয়ে গাটা কেমন ছমছম করে উঠল। উনি ভাবলেন, কেউ কি তাহলে কুয়োর ভিতর থেকে উঠে আসতে চাইছে? কুয়োর একটু দূরে দাঁড়িয়ে উনি প্রত্যক্ষ করছেন বিষয়টা। তবে এইবার ওনার চোখের সামনে যা ঘটতে শুরু হলো, সেটা দেখে ওনার মাথা কাজ করা রীতিমতো বন্ধ করে দিল। উনি বুঝতে পারছেন না এখন এই নির্জন স্থানে এক মুহূর্ত কি ওনার দাঁড়ানো উচিত। তবে কোনো এক মন্ত্র বলে উনি নিজেকে আর এই জায়গা থেকে সরাতে পারছেন না। শ্যামলবাবুর শত চেষ্টার পরেও উনি বুঝলেন, এক পাথরের মূর্তির মতো ওনার দুই পা এই জায়গাটাতেই জমে গেছে। শ্যামলবাবু সেখানেই দাঁড়িয়ে আতঙ্ক ভরা দৃষ্টিতে সবকিছু দেখছে। কুয়োর ওপরে ঢাকা দেওয়া ভাঙা টিনটা এবার আস্তে আস্তে সম্পূর্ণ সরে যেতে লাগলো। হঠাৎ টিনটা এক ঝটকায় মাটিতে পড়ে ভীষণ বিচ্ছিরি এক কান ঝালাপালা করে দেওয়ার মতো শব্দ করল। শ্যামল বুদ্ধির কৌতূহল ভিতর ভিতর বৃদ্ধি পাচ্ছে, তবে তিনি এই জায়গায় আর এক মুহূর্তের জন্য দাঁড়াতে চাইছেন না। কিন্তু আজ যেন ওনার দুই পা ওনার একটাও কথা শুনছে না। ওনার দুই চোখ যেন কোনো এক পরম প্রাপ্তির আশায় সম্পূর্ণ খুলে রয়েছে। কিন্তু এই কি কাণ্ড! কি হঠাৎ উনি দেখলেন কুয়োর নিচ থেকে কে যেন আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। শ্যামলবাবু খুব ভালো করে লক্ষ্য করে দেখলেন, এইবার একটা নারী শরীর ধীরে ধীরে মাথাটা বার করছে ওই কুয়োটা থেকে। তারপর আস্তে আস্তে তার সর্বশরীর ভীষণ কায়দা করে বার করতে লাগলো কুয়োর বাইরের দিকে। আতঙ্কিত নজরে শ্যামলবাবুর সামনে এবার এসে দাঁড়িয়েছে এক মহিলা, যার সারা দেহ সাদাটে, চুল থেকে দেহের বস্ত্র সমস্তটাই সাদা। নারী শরীরটার হাতে লম্বা লম্বা ধারালো নখ। শ্যামলবাবু মনে মনে ভাবতে থাকেন, এটা কি আদৌ কোনো মানুষ? ভীষণ ভয়ে শ্যামলবাবুর পুরো শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে উনি এক্ষুনি অজ্ঞান হয়ে যাবেন। যা হোক করে নিজেকে সামলে শ্যামল বদ্যি আবারও সামনের দিকে তাকালেন। এখন ওনার সামনে আরো একজন এসে দাঁড়িয়েছে, একজন বুড়ি। তার মুখটা ভয়ঙ্কর রকমের বিশ্রী, মুখে অজস্র বলি রেখা, কোথাও কোথাও সামান্য রক্তের ছাপ ফুটে উঠেছে। এমন ভয়ঙ্কর সব দৃশ্য দেখে হঠাৎ
করেই ওনার ষষ্ঠ ইন্দ্রিয় ওনাকে বলে উঠল, পালাতেই হবে, পালাতেই হবে, যে করেই হোক এই নরক থেকে আমাকে পালাতেই হবে। এই ভেবে শ্যামল বুদ্ধি যেই একটু এগোতে গেলেন, অমনি একটা বালতিতে ধাক্কা খেলেন তিনি। লোহার বালতিটা বিচ্ছিরি একটা আওয়াজ করে পড়ে গেল মাটিতে। উনিও সাথে মাটিতে পড়ে গেলেন। তবে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর সর্বচেষ্টা করেও উনি যেন উঠে দাঁড়াতে পারলেন না। ঠিক তখনই শ্যামল বাবুর মনের ভিতর থেকে কেউ যেন ওনাকে বলে ওঠে, সর্বনাশ, সর্বনাশ, এটা কি হলো, এটা কি হলো, আমি কি আর আদৌ পালাতে পারবো? শ্যামল বুদ্ধি আর নিজেকে তুলে ধরতে পারছেন না, এগোতে পারছেন না, শরীরের একটাও ইন্দ্রিয় কাজ করাতে পারছেন না। উনি বুঝলেন কোনো এক ভয়ঙ্কর শক্তি যেন তাকে নিজের দিকে ধীরে ধীরে টানতে শুরু করেছে। এইবার উনি পিছন ঘুরে দেখেন ওই অশরীরী বুড়ি তার দিকে গভীর নজরে তাকিয়ে রয়েছে। তার মুখে একটা অদ্ভুত হাসি দিয়ে সে এগিয়ে আসছে শ্যামল বাবুর কাছে। তবে এইবার যেন বুড়ির চেহারাটা আগের চেয়েও 1000 গুণ বেশি লম্বাটে দেখাচ্ছে। ভীষণ ভয়ে শ্যামল বাবু এবার গোঙাতে শুরু করলেন। মাটির ঘাসগুলো আঁকড়ে ধরে পিশাচিনীর উদ্দেশ্যে তিনি ইঙ্গিত করে অস্পষ্ট স্বরে মিনতি জানাতে শুরু করলেন, কে তুমি, কে তুমি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তবে সেই বুড়ি কোনো কথা বলছে না, শুধু নিষ্পলক দৃষ্টিতে সেই আগের মতো এক হাসি দিয়ে শ্যামলবাবুর দিকে তাকিয়ে আছে। তার মুখগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে শ্যামল বুদ্ধির চোখের দিকে। এমন সব দৃশ্য দেখে শ্যামলবাবু বুঝলেন আর বাড়ি ফেরা হবে না। একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠলেন তিনি। তারপর সবকিছু শান্ত। বাচ্চারা, ইনি হচ্ছেন তোমাদের নতুন মাস্টার মশাই প্রমথ চট্টোপাধ্যায়। আজ থেকে উনি তোমাদের বাংলা পড়াবেন। তোমরা সকলে স্যারের কথা মতো পড়াশোনা করবে, কোনো নালিশ যেন আমি না শুনতে পাই, কেমন? তাহলে আমি আসি মাস্টার মশাই। হ্যাঁ, আসুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। বেশ বেশ। কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন রঘুনাথপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই ভবতোষ আচার্য বাবু। উনি বেরিয়ে গেলেই প্রমোদ স্যার ব্ল্যাকবোর্ডের সামনে এসে দাঁড়ান। কিন্তু উনি লক্ষ্য করলেন ছাত্রদের মুখে একটা অজানা ভীতির ছাপ রয়েছে, যেন কোনো একটা বিষয় নিয়ে তারা বেশ বিচলিত। অনুন্নত স্কুল, বেঞ্চের কোনো বালাই নেই, একটা 17 ইঞ্চের উপর ছাত্ররা বসে আছে। প্রমোদবাবু খেয়াল করলেন ছাত্রদের কেউ কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এমনকি তারা ওনাকে দেখতে এতটাই মুশকুল তাদের চোখের পলক পর্যন্ত পড়ছে না। প্রমোদবাবু মুখে একটা হাসি নিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বললেন, তোমরা কেউ ভয় পেও না, আমি একদমই মারকুটে স্যার নই। পড়া না পারলে আমি কাউকেই মারি না। হ্যাঁ, একটু আধটু বকাঝকা করি, তোমরা ভালো করে পড়া করলেই হবে। ভবতোষ বাবুকে আমি নালিশ করব না। তবে প্রমোদবাবুর এই বিবৃতির পরিপ্রেক্ষিতে কোনরূপ প্রতিক্রিয়া তিনি পেলেন না। গোটা ক্লাস জুড়ে নিঝুম এক নীরবতা বিরাজ করছে। ছেলে মেয়েগুলো তার দিকে কেমন যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই ব্যাপারটা প্রমোদবাবুর নজর এড়ালো না। পরিস্থিতি সামাল দিতে
তিনি সামনের একজন ছাত্রের দিকে তাকিয়ে তাকে বলে উঠলেন, কি হে বাছা, তোমার নাম কি? তবে একটা আশ্চর্যকর বিষয়, প্রমোদবাবুর কথায় ছেলেটা যেন ভূত দেখার মতো চমকে উঠল। এতক্ষণে ক্লাসের ভিতরে যা যা ঘটেছে যেন কিছুই ওর কানে পৌঁছয়নি। প্রমোদবাবু একটু গলা ঝাড়িয়ে নিয়ে আবার জিজ্ঞাসা করলেন, কি হলো? বলো, তোমার নাম কি? প্রমোদবাবু এবার দেখলেন ছেলেটা নিজের মাথা না ঘুরিয়েই এদিক ওদিক নিজের দুই চোখের মনি ঘোরাতে শুরু করেছে। ব্যাপারটা দেখে প্রমোদবাবুর বেশ গা ছমছম করে উঠল। কিছুক্ষণ পর ছেলেটা পাশের জনের দিকে তাকালো। প্রমোদবাবু বুঝলেন মনে হচ্ছে কোনো একটা কারণে মারাত্মক ভয় পেয়ে আছে বাচ্চাটি। ঠিক এমন সময় পাশ থেকে আরেকজন কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, ওর নাম হারুন। ও কথা বলতে পারে না স্যার, হ্যাঁ তবে কানে শুনতে পায়। প্রমোদবাবু বাচ্চাটির কাঁপা গলায় এমন উত্তর শুনে হালকা হেসে বলে ওঠেন, ও ভারী ভুল হয়েছে আমার। প্রমোদবাবু আরও কিছু বাচ্চার সামনে গিয়ে এইভাবেই আরও কিছু জনের নাম জিজ্ঞাসা করেন। তারপর শেষমেশ ক্লাস শুরু করেন। আজ এই স্কুলে ওনার প্রথম দিন, তবে ওনার মনে অনেক প্রশ্ন ছিল। কেমন হবে বাচ্চাদের দুষ্টুমি, কতটা সহ্য করতে হবে। তবে উনি যে প্রথম দিনেই এত শান্তিতে ক্লাস কমপ্লিট করতে পারবেন সেটা ভাবা যায়নি। কিছু মুহূর্ত পর ক্লাসের ঘন্টা পড়তেই প্রমোদবাবু ক্লাস থেকে বেরিয়ে প্রায় টিচার্স রুমের দরজার কাছে চলে এসেছিলেন। স্যার, ঠিক এমন সময় পিছন থেকে একজন তার উদ্দেশ্যে ডেকে উঠল। প্রমোদবাবু টিচার্স রুমের দরজার সামনে থমকে দাঁড়িয়ে পড়েন। তারপর করিডোরের দিকে নজর ঘুরিয়ে দেখেন ওনার ক্লাসের সেই দুই বাচ্চা ওনার সামনে এসে দাঁড়িয়েছে। প্রায় দৌড়ে প্রমোদবাবুর কাছে আসে তারা। প্রমোদবাবু তাদের দিকে ইঙ্গিত করে বলেন, কি হয়েছে? এমন হাঁপাচ্ছ কেন তোমরা? কিছু কি বলবে আমায়? স্যার আমি না, এই যে হারুন আপনাকে কিছু বলতে চায়। প্রমোদ চাটুর্যে সেই বাচ্চাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ওনার মনে চলতে থাকলো, এ তো কথা বলতে পারে না, ও আমায় কি বলতে চায়? প্রমোদবাবু দেখেন হারুন তার দিকে ইঙ্গিত করে নিজের ভয় মেশানো দুই চোখ দিয়ে কিছু যেন বলতে চাইছে। এরপর সে নিজের হাত দুটি দিয়ে নানান রকম ভঙ্গিমাতে ইশারা করে নেড়ে চেড়ে কিছু বোঝাতে চাইল। তবে প্রমোদবাবু তার কিছুই বুঝলেন না। শুধু মাথা চুলকে উনি বললেন, হ্যাঁ, কি বলতে চাইছো বাবু? প্রমোদবাবু তার ভাষা কিছুই না বুঝতে পেরে পাশের ছেলেটিকে জিজ্ঞাসা করেন, তুমি কি কিছু বুঝতে পারছো ও কি বলছে? ছেলেটি হারুনের দিকে তাকিয়ে তার হাতের ইশারাগুলোকে শব্দে রূপান্তর করে একটা অদ্ভুত কথা বলে প্রমোদ স্যারকে। স্যার, ও আপনাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলছে। ও বলছে এখানে থাকলে আপনার ভীষণ বিপদ হতে পারে। কথাটা শুনেই এক প্রকার ভুরু কুচকে তাকান উনি বাচ্চাটির দিকে। ওনার মস্তিষ্কে চলতে থাকে, মানে আমার বিপদ? কি বলতে চাইছে ও? অন্যদিকে হারুন আবারও হাত নেড়ে কিছু একটা বলছে। সেই ছেলেটি আবার ওর দিকে তাকিয়ে ওর করা ইশারাগুলো ভাষায় রূপান্তর করে বলে, স্যার, ও বলছে ও নাকি মরে যাবে। গ্রামের বাকি বাচ্চাদের মতো ওকে ডাইনি তুলে নিয়ে যাবে। প্রমোদবাবু কিছু মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়েন। ডাইনি? এই ডাইনি আবার কোথায়? উনি এসবের কিছুই বুঝতে পারেন না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রমোদবাবু বলে ওঠেন, কি ডাইনি? এসব
এসব কি বলছো তুমি? আর তোমাকেই বা কে নিয়ে যাবে হারুন? আমারই বা কিসের বিপদ? উনি নিছক বাচ্চাদের খেলা ভেবে হারুন আর তার বন্ধুর বলা কথা সবটাই হেসে উড়িয়ে দিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে ভবতোষ বাবু টিচার্স রুমের কাছে চলে আসেন। প্রমোদ বাবু তাদের থেকে কোনো উত্তর পাওয়ার আগেই ভবতোষ বাবু বলে বসেন, কি হয়েছে? তোমরা ক্লাসের বাইরে কেন? যাও, ক্লাসে যাও। ছেলেগুলো ওনার ভারী গলার শব্দ শুনে ভয়ে এক প্রকার তথস্থ হয়ে যায়। প্রমোদবাবু লক্ষ্য করে দেখে হারুনের শরীরটা ভয়ে একবার ঝটকা দিয়ে উঠল। আঙুলগুলো সঙ্গে সঙ্গে মুখে নিয়ে দাঁত দিয়ে কামড়ে বসে সে। ভবতোষবাবু ফের বলেন, নতুন স্যারকে কিছু বলছো নাকি? প্রমোদবাবু পরিস্থিতি সামাল দিতে হঠাৎ বলেন, ও কিছু না স্যার, ওরাও ওই পড়ার বিষয় নিয়ে আমার কাছে কটা প্রশ্ন করছিল। আচ্ছা আচ্ছা। ওনাকে দেখেই হারুন আর ওর বন্ধু ফের ক্লাসে ঢুকে যায়। ভবতোষবাবুও চলে যান সেখান থেকে। তবে ওনার যাওয়ার আগে প্রমোদবাবু দেখেন হারুন আর সেই ছেলেটি ওনার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। উনি বুঝলেন সেই চোখে শুধু কৌতূহল ছিল না, সাথে সীমাহীন ভয়ের ছাপ ছিল। প্রমোদবাবুর বয়স 50 ছুঁই ছুঁই। শারীরিক গঠন চোখে পড়ার মতো। গায়ের রং তামাটে। উচ্চতায় 6 ফুটের কাছাকাছি। ওনার বাড়ি শশীপুর নামে এক গ্রামে। সেখানে ওনার স্ত্রী আর এক ছেলে থাকে। সঙ্গে থাকে ওনার বৃদ্ধ মা। চাকরি জীবন প্রমোদবাবুর বেশ পছন্দের। বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে নিয়েই বেঁচে আছেন উনি। তবে উনি দূর স্বপ্নেও কল্পনা করেননি এমন এক অজ পাড়াগায় ওনাকে পড়াতে আসতে হবে। রঘুনাথপুরকে একবারে দেখাতেই যে কারোর মুখ দিয়ে বেরিয়ে আসবে, হেদো গ্রাম, নিত্য প্রয়োজনীয় কিছুই এখানে তেমন পাওয়া যায় না। একটা দোকান খুঁজতে গেলেও পাশের গ্রামে যেতে হয়। এমন একটা গ্রামে যে তাকে মাস্টার হিসেবে উঠে আসতে হবে, তা কেই বা ভেবেছিল? আগের জীবনে কোনো পাপ করলে বুঝি এমন শাস্তি পেতে হয়। তবু প্রমোদবাবুর এই চাকরি জীবন পছন্দের বলে খানিকটা রক্ষে। কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্রদের পড়ানোর মতো তেমন কিছুই নেই। একটা দুটো ছড়া আর একটা দুটো গল্প, ওতে কি আর ভালো লাগে? রঘুনাথপুরের আশেপাশে কোনো জমজমাটি জায়গা বলে নেই। প্রমোদবাবু প্রথমটায় ভেবেছিল ওনার মনের মতো কোনো এক জায়গায় ভাড়া বাড়ি পেয়ে যাবে, কিন্তু না, সেটা আর কপালে কই। অগত্যা এই রঘুনাথপুরেই ঘাঁটি গাড়তে হয়েছে ওনাকে। উনি যে বাড়িটা ভাড়া নিয়েছেন তার মালিকের নাম বিভাস আচার্য। বয়স ওই 60-এর কাছাকাছি। একটা মস্ত দোতলা বাড়ি রয়েছে এই গ্রামেতেই ওনার। ভবতোষ বাবুই প্রথমে প্রমোদ বাবুকে খোঁজ দিয়েছিলেন এই বিভাস বাবুর বিষয়। ভদ্রলোক বিপদনিক, তাই বিশেষ কোনো ঝামেলা পোহাতে হয় না প্রমোদ বাবুকে। ভাড়াও নামমাত্র। এমন জায়গায় যে কোনো ভাড়া বাড়ি পাওয়া যাবে, এ তো বিস্ময়কর ব্যাপার বলে মনে করেছিলেন প্রমোদ বাবু। এসব অঞ্চলে কেই বা ভাড়া নিয়ে থাকতে আসে? তবে ভবতোষ বাবুর কৃপায় প্রমোদ বাবু বেশ ভালোই বাড়ি পেয়েছে। বিভাসবাবুর ব্যবহার অত্যন্ত ভালো। নেশাপাতি তেমন কিছুই করেন না উনি। আজ যখন প্রমোদবাবু বিকেলবেলায় স্কুল থেকে ফিরে বাড়িতে এলেন, বিভাসবাবু তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কেমন গেল প্রথম দিন? তা মন্দ নয়, ছেলেগুলো বেশ বাধ্য। হ্যাঁ, এই গ্রামের ছেলেগুলো বকাটে নয়, বেশ কথা শুনে চলে। ওই খবরটা শুনেছেন তো? কোন খবর? কি ঘটলো আবার? আরে ওই যে বাচ্চা নিখোঁজের ঘটনাটা শোনেননি? বাচ্চা নিখোঁজ?
না, এই এই তো আপনার কাছে শুনলাম। যাই হোক, আজ গ্রামে পুলিশ এসেছিল। গ্রামের কিছু জনের বয়ানও নিয়ে গেছে। সদর থেকে রঘুনাথপুর যা দূর, তাতে কেমন করে যে তদন্ত চালাবেন ওনারা কে জানে। এই গ্রামের লোকগুলোরও তো পেটে বিদ্যে নেই। ওরা বলছে যে এটা কোনো ডাইনির কাজ। যত সব ভোগাস কথাবার্তা। হঠাৎ প্রমোদবাবুর মনে পড়ে যায় সকালে হারুন এবং ওর বন্ধুর বলা কথাগুলো। ওরা তো ডাইনি নিয়ে কিছু একটা বলছিল। সেটাই সম্ভবত এখন বিভাসবাবু তাকে বলছেন। কিন্তু এদিকে প্রমোদবাবু মারাত্মক রকমের ক্লান্ত। খিদেতে পেট চোঁচো করছে ওনার। বিভাসবাবুর সাথে কথাবার্তার ইতি টেনে সিঁড়ি ধরতে যাচ্ছিলেন। এই প্রমোদ বাবু, একটু দাঁড়ান। অমনি পেছন থেকে বিভাসবাবু ওনাকে বলেন, প্রমোদ বাবু, আপনাকে কয়েকটা কথা বলতে চাই। কথা? হ্যাঁ, বলুন না। রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বুঝলেন? মানে ওই বেশিক্ষণ জাগবেন না আর কি। আর বলেও রাতে ওই একা একা নিচে আসবেন না। ওপরেই বাথরুম আছে। যদি বাড়ির বাইরে থেকে কোনো চিৎকার বা ডাক শুনতে পান, তবে সেটাকে এড়িয়ে যাবেন। ভদ্রলোকের শীতল কণ্ঠস্বর ওনাকে অবাক করল। বলে কি লোকটা? একটু আগেই গ্রামবাসীদের পেটে বিদ্যে নেই বলে কত উপহাস্য করলেন উনি, ডাইনি নিয়ে কত কথা বললেন, আর এখন হঠাৎ এমন কথা। ভবতোষবাবু ভালো লোকের ঠিকানা দিল বটে। প্রমোদবাবু হালকা ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে চুপচাপ উপরে উঠে আসতে যাবেন। ঠিক সেই সময় ওনার চোখ যায় বারান্দায় থাকা ডান দিকের ঘরটার দিকে। ঘরের দরজার পাল্লাটা কিছুটা খুলে রয়েছে। সেখান থেকে দুজোড়া চোখ তার দিকেই স্থিরভাবে চেয়ে রয়েছে। আগন্তুকের লম্বা লম্বা চুল দেখে বোঝা যায় এ কোনো মেয়ে মানুষ। বাড়িওয়ালাকে কোনো প্রশ্ন করার অবস্থায় ছিল না প্রমোদবাবু। প্রায় দুলতে দুলতে তিনি উপরে উঠে আসেন। মাঝরাত। এক ভীষণ ক্লান্তিতে হারুন ঘুমোচ্ছে ওর মায়ের পাশে। তবে হঠাৎ ভীষণ আচমকায় ওর ঘুমটা ভেঙে গেল একটা অদ্ভুত আওয়াজে। আওয়াজটা সম্ভবত বাইরে থেকে আসছে। চোখ কচলাতে কচলাতে জানলা দিয়ে বাইরের দিকে তাকায় সে। ওর পাশে একরাশ ক্লান্তিতে মা শুয়ে রয়েছেন। বাবা আজও বাংলা মদ খেয়ে অশান্তি করেছে বাড়িতে। মায়ের গায়ে হাত তুলেছে। এসব কিছুই হারুন দেখেছে, তবে ওর করার কিছুই নেই। সে তো সবে বাচ্চা, মুখ বুঝে সবটা সহ্য করেছ। প্রতিবাদ করার অস্ত্রটুকুও ভগবান তাকে দেয়নি। কথা বলার ক্ষমতা তার না থাকতে পারে, তবে বুদ্ধি রয়েছে ভালোই। মায়ের উপর বড্ড মায়া হয় হারুনের। ওর মাও তো ওর মুখের দিকে চেয়েই বেঁচে রয়েছে। ওদের কোনো আত্মীয় নেই। যেদিন সবাই বাবার সাথে অন্য এক মহিলার সম্পর্কের কথা জানতে পারে, সেদিন থেকেই প্রত্যেক আত্মীয়রা ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওর বাবাকে সেই থেকেই ঘেন্না করে হারুন। মাঝে মাঝে মনে হয় লোকটাকে কাটারি দিয়ে কুপিয়ে মা সে মিলে বিষ খেয়ে মরে। কিন্তু ওই যে সবার উপরে নিয়তি। হঠাৎ আবারও একই শব্দ বাইরে থেকে শুনতে পেল হারুন। বলা বাহুল্য, হারুন মুখে কিছু বলতে না পারলেও কানে সবটাই শুনতে পায়। বাইরে থেকে সূক্ষ্ম একটা আওয়াজ ভেসে আসছে। ভালো করে কান পাতলে বোঝা যায় আওয়াজটা ক্রমাগত হয়েই যাচ্ছে। হঠাৎ হারুনের মাথায় সন্দেহের পোকাটা নড়ে উঠল। খাট থেকে নেমে জানলার কাছে এগিয়ে এলো। বাইরে অন্ধকার থাকলেও পূর্ণিমার চাঁদ চারিদিক আলোকিত করে রেখেছে।
সেই আলোতে সে দেখে বাইরে দাঁড়িয়ে রয়েছে তারই বন্ধু বাষ্প। দূর থেকে তাকে হাত নেড়ে তারই দিকে ডাকছে। কিন্তু এত রাতে সে এখানে কি করছে? কিছু হলো নাকি? অন্য কোনো ভাবনা চিন্তা মাথা থেকে কর্পূরের মতো উবে গেল হারুনের। সে অজানা এক মন্ত্র বলে বেরিয়ে এলো বাইরে। বাষ্প এখনো দাঁড়িয়ে আছে ঠিক একই জায়গায়। সে হাত নেড়ে তাকে হাতছানি দিচ্ছে, তবে এবার সে পিছনের দিকে হেঁটে যাচ্ছে। হারুনের মাথায় হঠাৎ একটা প্রশ্ন ওঠে, কোথায় যাচ্ছে বাষ্প? মতলব কি ওর? হারুনও কিছু না ভেবে এগিয়ে চলেছে তার পিছন পিছন। একসময় তারা এসে পৌঁছয় গ্রামের একেবারে শেষ প্রান্তে। একটা দোতলা বাড়ি দেখতে পায় হারুন। এদিকটায় সে বেশি আসেনি। জায়গাটাতে কোনো জনবসতি নেই, কেবল রয়েছে এই দোতলা বাড়িটা। বাড়ির মালিককেও সে কখনো দেখেনি। সে যাই হোক, হারুন দেখে বাষ্প ধীরে ধীরে বাড়িটার পিছন দিকে চলে গেল। হারুনও পিছু ধরল তার। তবে এদিকটায় আসতেই হারুনের সারা শরীর বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। গাটা হঠাৎ ছমছম করছে ওর। সে দেখে বাষ্পর সামনের দিকে এগিয়ে চলেছে। একটা বিশাল বড় কুঁয়ো রয়েছে সেখানে। এমন সময় হারুনের চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। সে দেখে বাষ্প সেই কুঁয়োর উপরে উঠে ঝাঁপ মারে তার ভিতরে। ঠিক সঙ্গে সঙ্গে থপ করে একটা আওয়াজ কানে আসে তার। হারুন ভয়ার্ত চোখে সেই সব দৃশ্য দেখে ভাবতে শুরু করে, এটা কি হলো? এটা কিভাবে সম্ভব? বাষ্প ওই কুঁয়োর তলায় ঝাঁপ দিল কেন? আর বেশি ভাবতে পারে না হারুন। এতক্ষণে ওর বোধ বুদ্ধি ফিরে এসেছে। মাথায় জাঁকিয়ে বসেছে ভীষণ এক ভয়। একটা চোরা আতঙ্কর স্নায়ুকে ক্রমাগত দুর্বল করে তুলেছে। হঠাৎ গ্রামে হয়ে চলা ঘটনাগুলো মনে পড়ছে ওর। কিন্তু এখন কি করবে সে? পালাবে? ঠিক সেই সময় হারুন দেখে কুয়ো থেকে কেউ একজন বেরিয়ে আসছে। একজন নারী শরীর উঠে আসছে উপরে। হারুন নিজের দুই চোখ কচলে ভালো করে দেখল। সেই মহিলার মুখে অজস্র বলি রেখা নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে হারুনের চোখের সামনে। হঠাৎ হারুনের মনে ওঠে ডাইনি বুড়ি। সেই ডাইনি খ্যার খ্যারে গলায় হারুনকে বলে, কি হে ছোকরা, চল আমার সাথে ওই নিচে তোর বাকি সঙ্গীরা অপেক্ষা করছে তোর জন্যে, যাবি না? হারুন পাথরের মূর্তির মতো সেই বুড়ির সব কথা শুনছে। এবার হঠাৎ হারুন দেখে সেই ডাইনি ওর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। শেষবারের মতো হারুনের মনে মায়ের মুখটা ভেসে ওঠে। তারপর সবকিছু অন্ধকার। বাইরে থেকে ভীষণ এক বিচ্ছিরি শব্দ প্রমোদবাবুর কানে ভেসে আসতেই ধরফর করে বিছানায় উঠে বসেন উনি। প্রমোদবাবু বুঝলেন আওয়াজটা খুব কাছ থেকেই এসেছে। বলা ভালো, ঠিক বাড়ির বাইরে থেকে শুনতে পেয়েছেন উনি। এমনিতেই অজানা জায়গা বলে ঘুমটা তেমন আসছে না। তার উপর ওনার ঘুম বরাবরই হালকা। সামান্য শব্দ কানে এলেই ঘুম ভেঙে যায় ওনার। প্রমোদবাবু রাত কটা বাজে দেখার জন্য ঘরের কমলা রঙের নাইট বাল্বের আলোয় মোবাইলটা হাতে তুলে নেন। এ কি, ফোন তো সুইচ অফ। সর্বনাশ,
উফ, কাল আবার একটু সকাল সকাল স্কুলে পৌঁছতে হবে। চার্জ না থাকলেই তো বিপদ। ধ্যাৎ। এদিকে ফোনের চার্জারটা ওনার ধারে কাছে নেই, আর ভীষণ তেষ্টায় গলাটাও শুকিয়ে যাচ্ছে। অগত্যা ওনার ইচ্ছা না থাকা সত্ত্বেও এই বিছানা থেকে উঠতেই হলো ওনাকে। বিছানা থেকে নিচে নেমে প্রমোদবাবু খেয়াল করেন চার্জারটা পাশের ঘরে রয়েছে। ব্যাগপত্রগুলো ও ঘরে এক প্রকার স্টোর করে রেখে দিয়েছেন উনি। ফলে এত রাতে মন না চাইলেও ও ঘরে যেতেই হবে ওনাকে। তবে মানতে হবে, ভাড়া বাড়িটা খাসা পেয়েছেন প্রমোদবাবু। দুটো বড় বড় ঘর, একটা ছোট রান্নাঘর, আর কিছুটা ফাঁকা করিডর। দুটো ঘরেই আবার বাথরুম রয়েছে। সব মিলিয়ে ঘরটা বেশ ভালো। এইসব ভাবতে ভাবতে উনি পাশের ঘরে পৌঁছন। তারপর দেওয়ালে হাত বাড়িয়ে ঘরের আলোটা জ্বালাতেই প্রমোদবাবু একবার চমকে ওঠেন। এই ঘরে কোণার দিকে যে একটা দোলনা লাগানো আছে, সেটা ওনার নজরেই পড়েনি। ঘরের ভিতরে ঢুকে দোলনাটায় একটু গা এলিয়ে বসলেন উনি। তারপর 7-5 ভাবতে ভাবতে হঠাৎ বিকালে বলা বিভাসবাবুর কথাগুলো ওনার মনে ওঠে। সেই সাবধানমূলক কথাগুলো যতবার প্রমোদবাবুর মাথায় আসছে, ততবারই একটা অজানা সন্দেহে মনটা যেন কু ডেকে উঠছে ওনার। ভদ্রলোকের চরিত্র নিয়ে উনি এখনই নানান কিছু ভেবে নিয়েছেন। হয়তো এখনো ঠিকমতো আলাপ জমিয়ে উঠতে পারেননি বলে এমনটা মনে হচ্ছে ওনার। সমস্যার জট আরও পাকিয়ে বসিয়েছিল যখন উনি অন্ধকার ঘরে ওই মহিলাকে দেখেছিলেন। ওনার মস্তিষ্কে একটাই কথা বারবার চলতে থাকে, ভবতোষবাবু তো বলেছিলেন উনি বিপত্নিক। তাহলে ওই মহিলাটিকে কাজের লোক, কিন্তু তাই যদি হয়, তাহলে ওই অন্ধকার ঘর থেকে তার দিকে অমনভাবে তাকিয়ে থাকবেই বা কেন সে? 7-5 ভাবতে ভাবতে দোলনা থেকে উঠে জানলার পাশে রাখা ব্যাগ থেকে মোবাইলের চার্জার বার করে ফেলেন প্রমোদবাবু। তারপর দ্রুত পায়ে পাশের ঘরে এসে মোবাইলটাকে চার্জে বসান। তবে তাড়াহুড়োর বশে একটা অস্বাভাবিক দৃশ্য ওনার নজর এড়িয়ে যায়। জানলা থেকে ঘরে প্রবেশ করেছে চাঁদের আলো, আর সেই আলোয় দেখা যাচ্ছে ওনার বিছানার পাশে অবস্থিত জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে এক নারী শরীর। তার মাথার লম্বা চুলগুলো হাওয়ায় দুলছে। জানলার পাশে দাঁড়িয়ে বিছানার ডান পাশে ওনার চোখ পড়তেই প্রমোদবাবুর চোখ জোড়া সেই দিকে আটকে যায়। আর আটকে যাওয়া মাত্রই ভীষণ আচমকায় উনি চমকে উঠলেন। কে এই নারী? কোথা থেকে এলো ওনার ঘরের ভিতরে? চাঁদের আলোয় প্রমোদবাবু ভালো করে দেখলেন তাকে। হঠাৎ ওনার অন্তরাত্মা ওনাকে প্রশ্ন করে বসল, সেই নয় তো যাকে বিকেলে উনি দেখেছিলেন ওই অন্ধকার ঘর থেকে তার উপর নজর রাখতে? কাঁপা কাঁপা গলায় প্রমোদবাবু তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, কে 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 তুমি? আমার ঘরে ঢুকলে কি করে? হ্যাঁ? তবে প্রমোদবাবুর কথায় সেই নারী মূর্তি কোনো জবাব দেয় না, শুধু পিছনে ঘুরে দাঁড়ায়। এতক্ষণে মহিলার শারীরিক গঠন আর রূপ দেখতে পেলেন প্রমোদবাবু, আর তা দেখা মাত্রই প্রমোদবাবুর চরিত্রের এক কালো দিক ধীরে ধীরে বাইরে প্রকাশ পেতে শুরু করল। ভিতরের কামুক সত্তার বহিঃ প্রকাশ ঘটেছে ওনার। উফ, নিজেকে স্থির রাখতে পারছেন না যেন উনি। এটা কি হচ্ছে ওনার সাথে? ওই মহিলাকে দেখে ওনার মনকে উনি যেন ধরে রাখতে পারছেন না। কি অপরূপ সুন্দরী এই নারী,
যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। সেই নারী কোনো উত্তর দেবার প্রয়োজন বোধ না করে প্রমোদ বাবুর দিকে কেবল দেখে। তার মুখে ফুটে উঠেছে একটা বাঁকা হাসি। এইরূপ হাসির এক অর্থযুক্ত ইশারা থাকে, যেটা প্রমোদ বাবু হাড়ে হাড়ে টের পেলেন। তিনি দেখেন ওই নারী ধীরে ধীরে ওনার বিছানার পাশে এসে দাঁড়ায়। তারপর নিজের অপরূপ সুন্দর শরীর নিয়ে ওনার বিছানার উপর নিজেকে এলিয়ে দেয়। অন্যদিকে নিজেকে আটকাতে না পেরে প্রমোদবাবু হিংস্র চিতার মতো ঝাঁপিয়ে পড়েন তার উপর। কি হলো হে প্রমথ বাবু, শরীর টরীর খারাপ নাকি? এমন চুপ করে বসে রয়েছেন কেন? ভবতোষবাবুর প্রশ্নে মাথা তুলে তাকান প্রমোদ মাস্টার। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দেন, না, বিশেষ কিছু নয়, ওই মাথাটা একটু ধরেছে আর কি। ভবতোষবাবু সামনের একটা চেয়ার দখল করে বসে আছেন। প্রমোদবাবুর উত্তর পেয়ে তিনি একটু হেসে নিয়ে বলতে শুরু করেন, নতুন জায়গা একটু আধটু এরকম হয়। তা নতুন খবরটা শুনেছেন কিছু? নতুন খবর? না, না, না তো। কি খবর? আরে, কাল থেকে আমাদের স্কুলের আর একজন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষ অনেক চেষ্টা করেছে, তবে সব চেষ্টাই বৃথা। তাই নাকি? এমন কিছু খবর তো আমি পাইনি। কি সব যে অনাসৃষ্টি কাণ্ড। আচ্ছা, পুলিশ কি ধরতে পারছে না আসামিকে? চেষ্টা করছে, তবে তাদের হাতেও কিছু পড়েনি। তবে এবার যে ছেলেটি নিখোঁজ হয়েছে তাকে আপনি চেনেন? আমি? কিভাবে, মানে কে বলুন তো? আরে, ওই যে হারুন। কথাটা শোনা মাত্র বুকের ভেতরটা ধক করে ওঠে প্রমোদ বাবুর। এই কি খবর শোনালেন ভবতোষবাবু ওনাকে? হারুন নিখোঁজ? এই তো গতকালই ছেলেটার সাথে দেখা হলো, আর আজই? খানিকটা অবাক হয়ে চমকে উঠলেন উনি। তারপর ভবতোষবাবুর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, কিন্তু কি করে? এই তো বাচ্চাটির সাথে কালকেই তো দেখা হলো। আরে, সেটা জানলে তো ল্যাঠা চুকে যেত। কি যে শুরু হয়েছে এই গ্রামে, স্বয়ং ঈশ্বরই জানেন। এরপর কথার প্রসঙ্গ ঘুরিয়ে স্বাভাবিক গলায় ভবতোষবাবু বলেন, থাক, ওসব কথা ছাড়ুন। আচ্ছা, আপনার কি কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি? মানে মুখ চোখ কেমন শুকনো শুকনো লাগছে আপনার? না, তেমন কিছু না। নতুন বাড়ি তো, তাই একটু। তা বটে। তা ভাড়া বাড়ি কেমন লাগলো? তবে ভবতোষবাবুর কথা যেন প্রমোদবাবুর কানে পৌঁছলই না। তিনি চুপ করে হারুনকে নিয়ে ভেবে চললেন। এইবার ভবতোষবাবু ওনার কাঁধে হাত দিয়ে ওনাকে একবার ঝাঁকিয়ে দেন। ওরে প্রমথ বাবু, তারপর বলেন, আরে কি হলো হে? তখন থেকে কি ভাবছেন আপনি? সঙ্গে সঙ্গে যেন হুঁশ ফিরে পান প্রমোদবাবু। তিনি একটু আচমকা ভরা কণ্ঠে বলে ওঠেন, হ্যাঁ, হ্যাঁ, ঘুম হয়েছে। আর আর ভাড়া বাড়িও মন্দ নয়। বলছিলাম ভবতোষবাবু, আমি একটু বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে। এই কথাটা বলে উনি ঝড়ের গতিতে প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে গেলেন। তারপর করিডোরে এসে দাঁড়িয়ে তিনি আকাশের দিকে একবার তাকালেন। বেশ কালো মেঘ জমেছে, হয়তো বৃষ্টিও নামতে পারে। তবে প্রমোদবাবুর মনে যেন
নানান শঙ্কা এসে বাসা বেঁধেছে এখন। ওনার কিছুই ভালো লাগছে না। এমন সময় ওনার পিছন থেকে ছুটির ঘন্টা পড়ে, আর সঙ্গে সঙ্গে একরাশ বাচ্চার ভিড় ধীরে ধীরে নিজ ক্লাস থেকে বেরিয়ে আসে। হঠাৎ প্রমোদবাবুর নজর পড়ে হারুনের প্রিয় বন্ধু বাষ্পর ওপর। উনি তৎক্ষণাৎ তাকে হাঁক দিয়ে ডাকেন। এই বাষ্প, শোন এদিকে। ভিড়ের মাঝে থেকে বাষ্প উঁকি দিয়ে দেখে মাস্টার মশাই তাকে ডাকছেন। ভিড়ের ভেতর থেকে বেরিয়ে এসে বাষ্প এগিয়ে যায় প্রমোদবাবুর দিকে। তারপর নিচু স্বরে বাষ্প জিজ্ঞেস করে, স্যার আমায় ডাকছিলেন? হ্যাঁ রে, ডাকছিলাম। তোর সাথে কটা কথা আছে। কি কথা স্যার? এখানে না, আমার সাথে একবার অফিস রুমে আয়, ঠিক আছে? ওখানেই যা বলার বলবো। চিন্তা নেই, বেশিক্ষণ লাগবে না। আর বেশিক্ষণ লাগলে আমি তোকে বাড়ি দিয়ে আসবো। আমার কাছে ছাতা আছে। বাষ্প ঘাড় নাড়িয়ে ওনার পিছন পিছন অফিস রুমে গিয়ে পৌঁছয়। প্রথম দিন থেকেই প্রমোদবাবুর মনে হয়েছিল এই বাষ্প বলে ছেলেটির ভীষণ বুদ্ধি আছে, তাই তাকে প্রশ্ন করলে ধোঁয়াশাটা কিছুটা সরতেও পারে। কিছুটা ভাবনা চিন্তার পর উনি বাষ্পর দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। কালকে হারুনের কথাগুলো তোর কি অদ্ভুত লেগেছিল? প্রশ্নটা শুনে থতমত খেয়ে যায় বাষ্প। সে চুপ করে বসে থাকে। কি হলো? বললাম তো ভয় পাস না, আমার প্রশ্নের জবাব দে। আসলে স্যার হারুন ওরকমই। ওর ইশারায় বলা কথাগুলো আমি বুঝতে পারি। কদিন ধরে ও আমায় অদ্ভুত অদ্ভুত কথা বলতো, যেমনটা কালকে আপনাকে বলছিলাম। তোমার কি মনে হয় ওকে ডাইনিতে তুলে নিয়ে গেছে? প্রমোদবাবু খেয়াল করলেন প্রশ্নটা করা মাত্রই বাষ্পর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে ভয়ে মাথা নিচু করে উত্তর দেয়, জানি না স্যার, তবে আমি এটা জানি হারুন আর ফিরে আসবে না। আমার বাকি বন্ধুদের মতো ও হারিয়ে যাবে। বাষ্পর এইরম কথা শুনে প্রমোদবাবু প্রসঙ্গ ঘুরিয়ে নিয়ে একটা প্রশ্ন করলেন। আচ্ছা, আমি যে ভাড়া বাড়িতে থাকি সেই বাড়ির মালিক কেমন মানুষ রে? কিছু জানিস? প্রশ্নটা করে প্রমোদবাবু ওর মুখের দিকে চেয়ে রইলেন। উনি দেখলেন ছেলেটা বেশ কিছুক্ষণ আকাশ পাতাল কি সব ভাবল। তারপর ওনাকে জবাব দিল, সেটা ঠিক বলতে পারবো না স্যার। গ্রামের দিকে খুব একটা ঘেঁষতেও দেখিনি ওনাকে। একেবারে জঙ্গলের দিকে ওনার বাড়ি বলে আমরা ওই দিকটায় যাই না তেমন। প্রমোদবাবুর প্রশ্ন শেষ হয়ে এসেছিল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ফেরার পথে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন। স্যার শুনুন। ঠিক তক্ষুনি পিছন থেকে বাষ্প তাকে ডাকে। তারপর প্রমোদবাবুকে ফিস ফিস করে একটা অদ্ভুত কথা জানায় সে। স্যার সাবধানে থাকবেন যদি কোনো বিপদে পড়েন। শুনেছিলাম আমার মা বারবার বলে ওই জঙ্গলের মাঝে অনেক পুরনো এক সাধু তপ করেন। আপনি একটিবারের জন্য ওনার সাথে দেখা করবেন, উনি আপনাকে সাহায্য নিশ্চয়ই করবে। প্রমোদবাবু একবার বাষ্পকে উপর থেকে নিচ অব্দি মেপে নেন, আর মনে মনে ভাবেন, বাষ্প কি ব্যাপারে বলতে চাইছে? বাষ্প আবার বলে, আমার দিন শেষ হয়ে এসেছে স্যার। হারুন আমাকে ডাকছে, ওর খেলার সঙ্গী দরকার স্যার। আমায় এবার যেতে হবে। বাষ্পর এমন কথার উত্তরে প্রমোদবাবুর যে কি বলা দরকার তা ওনার মাথায় এলো না। শেষে উনি চুপচাপ বাড়ির পথ ধরলেন। দীর্ঘ সময় গ্রামে তথা স্কুলে চলতে থাকা নানান বিষয় নিয়ে চিন্তা করতে করতে তিনি বাড়ির কাছে পৌঁছলেন। বাড়ির কাছে পৌঁছতে টিপ টিপ করে কয়েক ফোঁটা বৃষ্টি ওনার শরীরে এসে পড়ল। অন্ধকার হয়ে এসেছে চারিদিক। হঠাৎ দমকা বাতাসে
অলক্ষণের আভাস পেলেন প্রমোদবাবু। তবে ওনার করারই বা কি আছে? যথা হরেক রকম ভাবনা চিন্তা মাথায় জমিয়ে উনি চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়েন। প্রমোদবাবু একা মানুষ, যথা ঘরের কাজবাজে তেমন মাথা ঘামান না। ঘরের যাবতীয় কাজবাজ, এই যেমন রান্না বান্না করা, ঘর পরিষ্কারের দায়িত্ব, ভবতোষবাবু দেখে দেওয়া মেয়ে শ্যামলী রঘুনাথপুরেরই বাসিন্দা। সে সকালে এসে ওনার জন্য দুবেলার রান্না করে দিয়ে যায়, বাড়ির টুকিটাকি কাজপত্রগুলো করে দিয়ে যায়। আজ সে সকালে আসতে পারেনি, তাই সকালে নিজেকেই রান্না করে স্কুল যেতে হয়েছিল ওনাকে। তবে শ্যামলী ওনাকে জানিয়েছে বিকেলের দিকে একবার এসে রাতের রান্নাটা করে দিয়ে যাবে। যথা রাতের খাবার বিষয় নিয়ে তিনি কোনো চিন্তা মাথায় না নিয়ে স্কুল থেকে ঘরে ফিরে বিছানায় বসে একটা গল্পের বই পড়ছিলেন। এতক্ষণে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় একটু গল্প না হলে চলে। শান্ত মনে তিনি নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্তকে আলিঙ্গন করেছিলেন। ঠিক সেই সময় ওনার দরজায় টোকা পড়ার শব্দ শোনা গেল। প্রমোদবাবু বিছানা থেকে উঠে দরজা খোলেন। বৃষ্টিতে কাক ভেজা হয়ে শ্যামলী এসে উপস্থিত। ওনাকে দেখে প্রমোদবাবু বলে উঠলেন, এ হে, কি অবস্থা করেছো শ্যামলী? হ্যাঁ, সাথে একটা ছাতা আনতে হয়, সেটা কি জানো না? প্রমোদবাবুর কথায় শ্যামলী কোনো ভ্রুক্ষেপ না দিয়ে ঘরে ঢুকে আসে। প্রমোদবাবু একটা গামছা বাড়িয়ে দিতেই তা দিয়ে ভালো করে গা মুছে সে। তারপর বলে, আর বলবেন না দাদাবাবু, সকালে ছেলেটার শরীরটা খারাপ করলো, তাই তাকে নিয়ে সদরে গিয়েছিলাম। তার জন্য আমায় মাফ করবেন দাদাবাবু। সেসব ঠিক আছে, ওসব ক্ষমা চাওয়ার কিছু নেই এখানে। শরীর খারাপ তো হতেই পারে। এখন একটা কাজ করো, আর দেরি করো না, যাও গিয়ে তুমি রান্নাটা একটু সেরে ফেলো। তবে শ্যামলী প্রমোদবাবুকে হঠাৎ একটা অদ্ভুত কথা বলল। বাবু, আমি আমি আজ আজ কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে যাব। হ্যাঁ, তা ঠিক আছে, আমি কি তোমার ধরে রাখবো নাকি? এত ভয় ভয় বলছো? যাও, রান্না হয়ে গেলেই চলে যাও। বাবু, আমি আপনার ঘরের কাজ করতে পারবো না। কাল থেকে আমি আর আসবো না এখানে। এই কয়দিনের জন্য আমার কোনো টাকা পয়সা লাগবে না। শ্যামলীর মুখে হঠাৎ এমন কথা শুনে প্রমোদবাবু যেন আকাশ থেকে পড়লেন। এটা কি কথা বলল শ্যামলী? সবে দুদিন হয়েছে কাজে এসেছে মেয়েটি, আর তাছাড়া ওর কাজ ছাড়ার তো কোনো কারণ প্রমোদবাবু খুঁজে পাচ্ছেন না। তিনি হঠাৎ রেগে গিয়ে বললেন, কেন শুধু শুধু কাজ ছাড়বে কেন? তুমি যে মাইনে চেয়েছিলে তাতেই তো আমি রাজি হয়েছিলাম। প্রমোদবাবুর কথার প্রত্যুত্তরে শ্যামলী তেমন কিছুই বলতে পারে না। তবে প্রমোদবাবু লক্ষ্য করলেন শ্যামলী কিছু একটা নিয়ে ভীষণ ভয় পেয়ে আছে। তার মুখে ভয়ের রেশ স্পষ্ট ফুটে আছে। হঠাৎ শ্যামলী গলা নিচু করে প্রমোদবাবুকে বলে ওঠে, না বাবু, বিশ্বাস করুন, টাকা পয়সার কোনো সমস্যা নেই। আরে তাহলে সমস্যাটা কোথায় তোমার? খুলে বলো। আসলে আমি এই বাড়িতে কাজে আসতে পারবো না। শ্যামলীর এমন উত্তরে প্রমোদবাবুর সন্দেহের মাত্রা রীতিমতো বৃদ্ধি পাচ্ছে। তিনি বুঝতে পারছেন কিছু একটা ব্যাপার রয়েছে। রাগের মাত্রা কমিয়ে তিনি স্বাভাবিক গলায় তাকে প্রশ্ন করেন, বিভাস বাবুর সাথে কোনো ঝামেলা হয়েছে তোমার? যদি হয়ে থাকে তাহলে আমি সমস্ত ঝামেলা মিটিয়ে দিতাম। না না বাবু, ওনার সাথে আমার কিছুই হয়নি। আসলে আসলে এই বাড়ি এই বাড়ির কথাটা বলতে গিয়েও নিজেকে আটকে নিল শ্যামলী। তারপর চুপচাপ মাথা নামিয়ে
সে তাড়াতাড়ি রান্নাঘরে প্রবেশ করে। অন্যদিকে প্রমোদবাবু কিছুই না বুঝতে পেরে বিছানায় শুয়ে আবার গল্পের বই পড়া শুরু করলেন। তবে ওদের কথোপকথনের মাঝে ওরা কেউ বুঝতেও পারল না দরজার বাইরে থেকে তাদের উপর নজর রাখছিল দুজোড়া লাল চোখ। ওনাদের কথাবার্তা শেষ হতেই সেই চোখ জোড়া অন্ধকারে হঠাৎ মিলিয়ে যায়।